বিষয় নিয়ে আলোচনা আমরা শুরু করেছি। প্রায় আমার মনে হয় 265 বছর হয়ে গেছে সম্ভবত। যদি 1757-তে হয় তাহলে আমরা 2022 চলছে, 265 বছর হয়ে গেছে। ঠিক এই সময়ে আমাদের ভাই নিয়ে আলোচনার জন্য আমরা সকলে এখানে সমবেত হয়েছি, এই জন্য ওনাকে ধন্যবাদ। পলাশীর এই যুদ্ধ বা এই পলাশীতে আমাদের পরাজয়, এটা একটা ব্যাপক একটা আলোচনার বিষয়। আমি যখন ছোট ছিলাম, ছোট অবস্থায় আমাদের বাড়িতে একটা লাইব্রেরি ছিল, সেটার নাম ছিল শামসুদ্দিন মেমোরিয়াল লাইব্রেরি। সেই শামসুদ্দিন মেমোরিয়াল লাইব্রেরিতে কলকাতা থেকে বিভিন্ন পত্রিকা আসতো সৌজন্যমূলক আর কি। সেই সময় থেকে আমি এই নবাব সিরাজউদ্দৌলা নিয়ে ছোট ছোট গল্প পড়তাম এই সমস্ত পত্রিকাতে, আরো কিছু পড়তাম। কিন্তু সেই সমস্ত লেখা, নবাব সিরাজউদ্দৌলাকে যে সমস্ত জিনিস লেখা হয়েছে, এটা একটা হাস্যকর এবং হাস্য উজ্জ্বলই আমাদের কাছে লাগতো। নবাব সিরাজউদ্দৌলা সেই সময়ে যে সমস্ত লেখা নিয়ে আমরা পেয়েছি। পরবর্তী সময়ে এই নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে বিভিন্ন জিনিস লেখা হচ্ছে। একগুলো স্বাধীনতার প্রতীক হিসাবে নবাব সিরাজউদ্দৌলাকে তুলে ধরেছে, আর আরেকগুলো নবাব সিরাজউদ্দৌলার বিভিন্ন ব্যর্থতাকে ব্যাখ্যা করা হয়েছে। এই যে দুইটা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের কারণে আমি মনে করি যে স্বাধীনতা সংগ্রামকে অনেক পিছিয়ে দিয়েছিল। কেননা আমরা যতটুকু জানি যে ইংরেজদের সাথে নবাব সিরাজউদ্দৌলার যে সংঘর্ষ হয়েছিল, সেটা মুর্শিদ আলী খানের আমলের যে বাণিজ্য চুক্তি ছিল, সেই বাণিজ্য চুক্তিকে ভিত্তি করেই এই সংঘর্ষটা শুরু হয়েছে। কিন্তু এটাকে উস্কি দিয়েছে তাদের প্রসাদ রাজনীতি। মুর্শিদ কুলি খান, মুর্শিদ কুলি জি, মুর্শিদ কুলি খানের সাথে যে ইংরেজ কোম্পানির যে কি ছিল, চুক্তি ছিল, এই চুক্তিকে নিয়েই সমস্যাটা তৈরি হয়েছিল। আর এটাকে উস্কিয়ে দিয়েছিল তাদের প্রসাদ রাজনীতি, তাদের গরুয়া রাজনীতি, এটাকে উস্কে দিয়েছিল। এরপর ভিত্তি করে অবিসম্ভাবীভাবে এই সংঘর্ষের সামনে আসে। কিন্তু ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে এই সংঘর্ষটা অনিবার্য ছিল। এটা ইংরেজদের সাথে হওয়া সম্ভব ছিল, পর্তুগালদের সাথে হওয়া সম্ভব ছিল, অথবা স্থানীয় কোন পেশি শক্তির সাথে এই সংঘর্ষটা হওয়াটা অনিবার্য ছিল। কারণ রাজনৈতিক প্রেক্ষাপট যেভাবে তৈরি হয়েছিল সেই সময়, তারা ঘরোয়াভাবে তারা একদম ধ্বংস পর্যায়ে আসছে। প্রশ্ন হলো যে ব্রিটিশরা দখল করেছে, আমার অবজারভেশন যে ব্রিটিশরা যখন এটা দখল করেছে, তখন তারা শুধুমাত্র কোম্পানির স্বার্থগুলোকেই তারা প্রাধান্য দিয়েছে। তাদের এমন কোনো জনবল ছিল না এবং এমন কোনো দক্ষ কর্মী ছিল না যারা সেই রাষ্ট্র পরিচালনা করতে পারবে। এই জন্য তারা যে সুবাদার যারা ছিলেন, তারা ভারতীয়দেরকে রেখে দিয়েছিল এবং এদের সাথে এদের চুক্তি এই ছিল যে আমরা ব্যবসা করব আর তোমরা দেশ পরিচালনা করবে। এই জন্য পরবর্তী ঘটনাবলীতে দেখা যায় যে মির্জাফর আলী খান এবং মির্জাফর খানের জামাতা, এরা পরবর্তী সময়ে এই ব্রিটিশদের হাতেই নির্যাতিত হয়েছে, হত্যা হয়েছে। সো এর থেকে বোঝা যায় যেহেতু পরাজিত শক্তির ইতিহাস সঠিকভাবে আমাদের কাছে এসে পৌঁছে না। কিভাবে যারা হারে যায় সঠিকভাবে আসে না, বিভিন্নভাবে এটাকে ম্যানিপুলেট করা হয়, ডমিনেট করা হয়। বিজয়ী শক্তি এখানে বিভিন্নভাবে ডমিনেট করে এই সমস্ত শক্তি আমাদের সামনে আসে। ঠিক এই সময় এসে যখন আপনারা এটা নিয়ে উদ্যোগ গ্রহণ করেছেন, আজকের এই প্রায় 250 বছর পরে এইগুলো নিয়ে যদি আমরা গবেষণা করি, আমরা সঠিক তথ্যে উপনীত হতে পারবো বলে আমি বিশ্বাস করি। এই ঘটনাটা তৈরি হয়েছে একটা, যেমন মনে করেন আলীবর্দী খান কিভাবে এই কিসে আসলেন। আলীবর্দী খান ছিলেন সুজাউদ্দিন বা সুজাউদ্দৌলার সৌজন্যে আলীবর্দী খান এসেছেন এবং সুজাউদ্দৌলা
সুজাউদ্দৌলা যখন মৃত্যুবরণ করেন তার ছেলেকে তিনি বলে গেছিলেন যে আমার যে উপদেষ্টা তৈরি করেছি এদেরকে তুমি সম্মান করবে। এর মধ্যে আলিবর্দী খান একজন ছিলেন এবং সরফরাজ খান তার পিতার সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছেন। রাষ্ট্র এরা পরিচালনা করেছেন, জগৎ সেন এর মধ্যে একজন। এবং এই রাষ্ট্র তারা পরিচালনা করেছে। কিন্তু পরবর্তী সময়ে এই সরফরাজ খানকে হটিয়ে আলিবর্দী খান আসেন গদিতে। সেটাও তো আলিবর্দী খান যে উনি আসলেন সেটাও তো একটা বিশ্বাসঘাতকতার রূপ নিয়ে আসলেন। আলিবর্দী খানকে যারা প্রতিষ্ঠিত করেছে তাদেরকে মেরে উনি আসলেন গদিতে। এখন পরবর্তী সময়ে সেই ঘটনাটাই সিরাজউদ্দৌলার সাথেও ঘটেছে। এই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে, কিন্তু একজন নেতা অথবা রাষ্ট্রপ্রধানরা যখন ভুল করে অথবা রাজনৈতিক লিডাররা যখন